হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। আজ 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। সমস্ত শুনানি প্রক্রিয়া কনক্লুড হয়েছে, অর্থাৎ চূড়ান্ত শুনানি প্রক্রিয়া। আর এই মামলার কোনো শুনানি হবে না, চূড়ান্ত শুনানি কমপ্লিট করে ফেলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়। এই মামলাটি ফাইনাল রায়দানের জন্য রিজার্ভ করে রেখে দিলেন। তো আজকের শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট ইতিমধ্যে উঠে এসছে, অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তিনি কি বক্তব্য পেশ করেছেন এবং বিভিন্ন লয়াররা তারা প্রত্যেকের কি কি বক্তব্য পেশ করেছেন, বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য কিন্তু আজ অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা শুনেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মীদের পক্ষ থেকেও তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিবিআই তারা তাদের মূল বক্তব্য আজ পেশ করলো। সিবিআই তাদের সেই তথ্যের উপরে কিন্তু এই মামলার মোড় ঘুরতে চলেছে কোন দিকে সেটা কিন্তু সিবিআই তথ্যের উপরে নির্ভর করছে। তো সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই হার্ড ডিস্কের সম্পর্কে চরমতম তথ্য পরিবেশন করলো আজকের এই শুনানি প্রক্রিয়া থেকে। সিবিআই লয়ার তারা যে পঙ্কজ বনসালের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই হার্ড ডিস্কের সত্যতা, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি বা তার অথেন্টিসিটি নিয়ে তারা কি তথ্য জানিয়েছে তা আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং চিফ জাস্টিস মহাশয় তিনি জানতে চেয়েছেন অ্যাকচুয়াল অবৈধ সংখ্যা কতজন অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার সংখ্যা তিনি জানাতে বলেছেন, এবং অ্যাকচুয়াল বৈধ বাদবাকিরা কত থাকছেন। এবং তার পাশাপাশি সিবিআর তথ্য বা এবং বিভিন্ন শুনানি প্রক্রিয়া থেকে হ্যাশ ভ্যালু সম্পর্কে কি তথ্য উঠে এলো, 65B এভিডেন্স অ্যাক্ট নিয়ে কি তথ্য উঠে এলো, ওএমআর শিট মিসম্যাচ, ম্যানিপুলেশন, র্যাঙ্ক জ্যাম, প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি, আউট অফ দ্য প্যানেল থেকে চাকরি, বিভিন্ন ক্ষেত্র থেকে যেভাবে ইলিগ্যালিটিস গুলো ঘটানো হয়েছে তার বিভিন্ন আসপেক্ট গুলো কিভাবে অ্যানালাইসিস হয়েছে আজকের শুনানি প্রক্রিয়া থেকে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মাধ্যমে। এবং ফাইনাল জাজমেন্ট কবে আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের মূল পিটিশনারদের পক্ষ থেকে, অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ বিকাশ বাবুর পক্ষ থেকে কোন একজন লয়ার তিনি কথা বলা শুরু করেছিলেন। তিনি বিভিন্ন বক্তব্য তুলে ধরার সময় তিনি বলেন যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস থেকে সেখান থেকে একজন ক্যান্ডিডেট তাকে সার্টেন ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তিনি এই রিক্রুটমেন্টের সঙ্গে কোনো তার লিঙ্ক ছিল না, কোনো যোগ ছিল না, তাকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এবং দুজন ক্যান্ডিডেটকে আনডিটেক্টেড রয়েছে, অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি তারা কিভাবে তারা প্যানেলের মধ্যে এলো। তিনি বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্টকে রেফারেন্স হিসেবে তুলে ধরেন। তিনি দেখান যে সেক্ষেত্রে 4 বছর, 5 বছর, 8 বছর, এমনকি 27 বছর পর্যন্ত সার্ভিস করার পরেও তাদেরকে সার্ভিস থেকে টার্মিনেশন করা হয়েছে যদি তাদের সার্ভিসের রুলস বা সমস্ত মেনটেন না করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়, তাহলে সেখানে এই যে কত বছর ধরে সার্ভিস করছে সেটা ম্যাটার করে না, এটা তিনি জানালেন। তিনি জানান বিভিন্ন মামলার রেফারেন্সে আরো তুলে ধরেন এবং তিনি জানান যে যদি কোনো একটি ইন্টার সিলেকশন প্রসেসকে ঘিরে কাউকে সেখান থেকে তিনি শিওর না হন যে তাকে ঠিকঠাকভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে, তাহলে ইন্টার সিলেকশন প্রসেসটা সেখান থেকে চলে যাবে বা গো হবে। তিনি হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টকে রাখার বা সেই জাজমেন্টটাকে কার্যকরী করার প্রেয়ার জানান। তিনি জানান আমরা কি শিওর যে এই এন্টায়ার সিলেকশন প্রসেসের মধ্যে যাদেরকে ইতিমধ্যে অবৈধ চিহ্নিত করা হয়েছে এবং যাদেরকে বৈধ বলা হচ্ছে তারা অ্যাকচুয়াল বৈধভাবে চাকরি পেয়েছে? আমরা কি সেটা শিওর? শিওর নই। তাহলে এন্টায়ার সিলেকশন প্রসেসটা যেমন হাইকোর্ট বাতিল করেছে তেমনটাই বাতিল হওয়া উচিত, জানান পিটিশনারের লয়াররা। সমগ্র নিয়োগ প্রসেসে আরো সম্ভাবনা রয়েছে ইলিগ্যালিটিস সেখান থেকে বের হওয়ার। স্টেট গভর্নমেন্ট এই ইলিগ্যালিটিস গুলোকে সমর্থন করেছে, তারাও এই বিষয়গুলোকে ডিটারমিনেশন করার কোনো সদিচ্ছা দেখায়নি। এই অযোগ্য ক্যান্ডিডেটদেরকে তাদেরকে পৃথকীকরণ করা বা তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট থেকে বিরত রাখা এমন কোনো স্টেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, জানালেন পিটিশনার লয়ার। তিনি জানান এন্টায়ার সিলেকশন প্রসেস যাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে প্রত্যেকের অরিজিনাল তথ্য ভেরিফিকেশন করা প্রসেস তারা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা সম্ভব হয়নি। তিনি জানান এক্সাক্ট ফিগার, এক্সাক্ট অবৈধতার সংখ্যা প্রকাশ করতে বা সংখ্যা এই মুহূর্তে ফাইন্ড আউট করতে অক্ষম হয়েছে বিভিন্ন পক্ষ। এক্সাক্ট কতজনকে টেন্টেড ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা এক্সাক্ট ফিগার বের করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি সবশেষে জানান যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটি বহাল রাখা হোক, তার জন্য আমি প্রেয়ার জানাচ্ছি, এটাই আমার সাবমিশন। এরপর অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি সিবিআইয়ের পক্ষ থেকে লয়ারকে তিনি ডাকেন এবং তাকে সমস্ত বক্তব্য তুলে ধরার জন্য বলেন এবং তিনি বলেন যে ইতিমধ্যেই যে সমস্ত ডেটাগুলো ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে বা পাওয়া গেছে সেখান থেকে কোন কোন তথ্যগুলো অথেন্টিক ডেটা বা অথেন্টিসিটি নিয়ে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে সেগুলো আপনি রিপ্রেজেন্ট করুন।
সিবিআইয়ের পক্ষে লয়ার তিনি জানান, মাই লর্ড, এর যে অরিজিনাল ওএমআর শিট সম্পূর্ণভাবে স্ক্যান করার জন্য নাইসা কমিউনিকেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এই কাজটা কমপ্লিট করেছে এবং এই ডেটা স্ক্যান্টিক সংস্থা এবং এই নাইসা কমিউনিকেশন সংস্থা তার আরেকটি থার্ড পার্টিকে ইনভলভ করেছিল, ডেটা স্ক্যান্টিক নামক একটি সংস্থাকে। সেই ডেটা স্কুল সার্ভিস কমিশনকে প্রোভাইড করা হয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশন তারা সেটাকে ডিলিট করে ফেলেছিল। তারা তাদের রুলস অনুসারে যতদিন রাখার কথা ততদিন রেখেছিল, তারপর সেই রুলস অনুসারে তারা ডিলিট করে ফেলে। নাইসা তারা জানিয়েছে যে তাদের কাছে কোনো রকম ভাবে কপি নেই, কোনো ডেটার কোনো কপি তাদের কাছে নেই। আমরা ডেটা স্ক্যান্টিক সংস্থা থেকে রিকভার ডেটা পাই, তারা ডিলিট করে ফেলে সমস্ত তথ্য। সেই তথ্য রিকভার করার ফলে যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে ডেটা স্ক্যান্টিকের তথ্য থেকেই আমরা রিকভার করতে পেরেছি। অরিজিনাল যে ফাইল রয়েছে সেই ফাইলটা ডিলিট করে ফেলা হয়েছে এবং আমরা সেটাকে ম্যানেজ করে সেটাকে রিকভার করেছি বেশ কিছুটা। অন্য আরেকটি সেট আমরা রিকভার করেছি পঙ্কজ বনসলের থেকে 3টি হার্ড ডিস্ক, সেখান থেকে আমরা উদ্ধার করতে পেরেছি বা রিকভার করতে পেরেছি। আমরা যে রিপোর্ট সাবমিট করেছি সেখানে আমরা ডিটেলসটা উল্লেখ করেছি যে আমরা এই ডেটাকে কিভাবে রিকভার করেছি এবং কি কি তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে, অল ডিটেলস সেই রিপোর্টের মধ্যে আমরা সাবমিট করে দিয়েছি। আমরা মূলত যে তথ্যগুলো উদ্ধার করেছি তার দুটো ফরম্যাটে আমরা উদ্ধার করেছি। একটা হচ্ছে ইমেজ কপি উদ্ধার করতে পেরেছি এবং আরেকটা হচ্ছে রেসপন্স কোড। সেই রেসপন্স কোডটাকে আমরা কালেক্ট করেছি, দুরকমভাবে তথ্যকে কালেক্ট করা হয়েছে। এই রেসপন্স কোডের মধ্য দিয়ে প্যানেলকে এভালুয়েশন করা সম্ভব হবে। বিচারপতি তিনি বলেন যে যখন ওএমআর শিটটাকে চেক করা হয় তখন বেশ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে গোল করা নেই, সার্কেল করা নেই, ব্ল্যাক কালি নেই। তো সেক্ষেত্রে তাহলে সেগুলো ধরা পড়েছে। তো এটা কম্পিউটার জেনারেটেড বা কম্পিউটার চেক করার মধ্য দিয়ে এটাকে ধরা পড়েছে, অর্থাৎ সম্পূর্ণটা এআই চেকের মধ্য দিয়ে হয়েছে, সেটা জানালেন সিবিআইয়ের পক্ষ থেকে লয়ার। বিচারপতি বলেন তাহলে এটাকে ম্যানুয়ালি কোনো কিছু এভালুয়েশন করা হয়নি। নো মাই লর্ড, কোনো কিছু ম্যানুয়ালি করা হয়নি, টোটালি এআই এর মাধ্যমে, টোটালি কম্পিউটার বেসড একটি স্ক্যান করা হয়েছে। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন যে আপনারা রেসপন্স কোড বলতে কি তথ্য বলতে চেয়েছেন। তো সিবিআই লয়ার বলেন যে রেসপন্স কোড বলতে টেবিল ফরম্যাটের তথ্য, যেটা আমরা বিভিন্ন টেবিলে রিপ্রেজেন্ট করেছি এবং তিনি একটি পেজের কথা বলেন যে সেই পেজে সেই সমস্ত ডেটাগুলো রিপ্রেজেন্ট করেছেন তারা। এই রেসপন্স কোড যেটা তারা বোঝাচ্ছে সেটা ক্যান্ডিডেটের দ্বারা ভ্যালিডেট করা হয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট যেখানে রেসপন্স করেছে বা যেখানে অ্যান্সার করেছে সেটা দ্বারা ভ্যালিডেট করা হয়েছে। সিবিআই লয়ার তিনি জানাচ্ছেন যে পঙ্কজ বনসলের থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে সেটা জেনুইন এবং অথেন্টিক ডেটা। এবং তিনি জানান যে এটাকে কেন আমরা অথেন্টিক বলছি তার প্রধান কয়েকটি পয়েন্ট তিনি তুলে ধরেন। তিনি জানান যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গেল জাজ যখন নির্দেশ দেন যে এই যে হার্ড ডিস্কটা উদ্ধার করা হয়েছে, সিজ করা হয়েছে, সেই যে তথ্য তার মধ্যে যে তথ্য অ্যাকচুয়াল পাওয়া গেছে তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে দুটো বিষয় ম্যাচ করে গেছে। তার ফলে সিঙ্গেল জাজ থেকে সেখান থেকেই স্টাবলিশড হয়েছে যে এই হার্ড ডিস্কের সমস্ত তথ্যগুলো একজন সেটা রিলায়েবল তথ্য এবং সেটা অথেন্টিক। এবং সিবিআই আরও তথ্য দেন, দ্বিতীয় যে পয়েন্টটা তিনি উল্লেখ করেন যে ইতিমধ্যেই পঙ্কজ বনসোয়াল তারা তৎকালীন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুব্রেজ ভট্টাচার্যকে ইমেল করেছিলেন যে গ্রুপ সি সংক্রান্ত তথ্য তারা প্রোভাইড করেছিলেন। তো তার পরবর্তীতে যখন দেখা যায় এই হার্ড ডিস্ক উদ্ধার করার পর পঙ্কজ বনসোয়ালের বাড়ি থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল সেখান থেকে সেই গ্রুপ সি রিলেটেড যে ইমেলটা করা হয়েছিল সেই ইমেলের সঙ্গে হার্ড ডিস্কে পাওয়া তথ্যের সঙ্গে টোটালটাই ম্যাচ করে গেছে। সুতরাং সেখানেও তার রিলায়েবিলিটি এবং তার ভ্যালিডিটি বা তার অথেন্টিসিটিটা প্রুভড হচ্ছে। এবং সিবিআই তারা আরেকটি তথ্য তুলে ধরেছে যে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে একটি অর্ডার আসার পর বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা জানিয়েছে যে সেই সমস্ত ওএমআর শিটগুলো সেই সমস্ত ক্যান্ডিডেটের নয়। এবং সিবিআই লয়ার তিনি আরো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি বলেন যে এই যে হ্যাশ ভ্যালু, নতুন যে তথ্য, এই হ্যাশ ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে ডেটা স্ক্যান্টিক সংস্থা থেকে যে তথ্য উদ্ধার করা হয়েছিল তার যে হ্যাশ ভ্যালু সেটা পঙ্কজ বনসলের বাড়ি থেকে যে উদ্ধার করা হয়েছিল তার হ্যাশ ভ্যালু দুটো ম্যাচ করে যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই তারা আজ রিপ্রেজেন্ট করলো। সিবিআই লয়ার জানান যে আমার কাছে অলরেডি 65B এভিডেন্স অ্যাক্ট অনুসারে তার সার্টিফিকেট ইতিমধ্যে আমরা কালেক্ট করেছিলাম এবং সেই তথ্য বা সেই সার্টিফিকেট আমরা কলকাতা হাইকোর্টেও সাবমিট করেছিলাম। চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন যে পঙ্কজ বনসলের বাড়ি থেকে আপনারা কবে ডেটা উদ্ধার করেছেন। তো সিবিআই লয়ার জানান যে 16 সেপ্টেম্বর 2022। তো ওএমআর শিটগুলো কবে স্ক্যান করা হয়েছিল সেই প্রশ্ন জিজ্ঞেস করতে বিভিন্ন ধরনের একটা বিতর্ক তৈরি হলো যে অ্যাকচুয়াল কবে ওএমআর শিটগুলো স্ক্যান করা হয়েছিল। এরপর জাস্টিস সঞ্জয় কুমার শাহ তিনি প্রশ্ন করেন যে মিরর ইমেজ অ্যাভেলেবেল নেই। নো মাই লর্ড, মিরর ইমেজ অ্যাভেলেবেল নেই। অনারেবল চিফ জাস্টিস মহাশয় এরপর তিনি প্রশ্ন করেন যে পঙ্কজ বনসলের থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেখান থেকে ম্যানিপুলেশন, বিভিন্ন ধরনের করাপশন সেই ওএমআর শিটের মধ্যে বা সেই ডেটার মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে এমন তথ্য বা এমন অভিযোগ উঠে এসছে। তো তখন সিবিআই লয়ার তিনি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি বলেন যে না,
পঙ্কজ বনসলের বাড়ি থেকে যে তথ্য বা হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেই তথ্যের মধ্যে কোনো ম্যানিপুলেশন ঘটানো হয়নি, সেটাই অথেন্টিক ডেটা, সেটার মধ্যে কোনোভাবে কোনো ম্যানিপুলেশন ঘটানো হয়নি। একদম যে তথ্যটা ইতিমধ্যে উদ্ধার হয়েছে সেটা সম্পূর্ণ জেনুইন তথ্য, কোনো রকমভাবে সেখানে করাপ্টেড করা হয়নি সেই তথ্যের মধ্যে। চিফ জাস্টিস মহাশয় বলেন যে পঙ্কজ বনসলের যে তথ্য সেই তথ্য তো ফার্স্ট কপি নয়, নো মাই লর্ড, সেটা ফার্স্ট কপি নয়, সেটা হচ্ছে সেকেন্ড কপি। এরপর লয়ার মাখিজা মহাশয়া তিনি বলেন যে নো মাই লর্ড, এখানে এই পঙ্কজ বনসলের বাড়ি থেকে যে তথ্য উদ্ধার হয়েছে সেটা হচ্ছে থার্ড কপি। ইতিমধ্যেই ডেটা স্ক্যান্টিক সংস্থা, তারপর নাইসা কমিউনিকেশন সংস্থা এবং তারপরে গিয়ে পঙ্কজ বনসলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 3টি হাত বদল হয়েছে, বা হলো থার্ড কপি। সিবিআই লয়ার বলেন যে ডেটা স্ক্যান্টিক সংস্থা তারা স্ক্যান করে এবং সেই তথ্য ডেটা নাইসা কমিউনিকেশনকে দেয় এবং সেই নাইসা কমিউনিকেশন সংস্থা তারা স্কুল সার্ভিস কমিশনকে দেয়। এবং পঙ্কজ বনসল তার কাছে যে তথ্য উদ্ধার করা গেছে তার সঙ্গে মূল যে তথ্য অর্থাৎ ডেটা স্ক্যান্টিং এর তথ্যের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এবং দুটো হ্যাশ ভ্যালু টোটালটাই ম্যাচ করে যাচ্ছে। সুতরাং এই পঙ্কজ বনসলের 3 হার্ড ডিস্ক সম্পূর্ণভাবে অথেন্টিক তথ্য। তো বিচারপতি বলেন তাহলে এই যে ম্যানিপুলেশন, এই যে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে, তাহলে তখন কখন ঘটলো এই বিষয়গুলো? যখন এই পঙ্কজ বনসলের তথ্যগুলো যখন স্কুল সার্ভিস কমিশনের হাতে আসে তখন তারা এই সমস্ত ম্যানিপুলেশন গুলো ঘটিয়েছে এবং তারা এই সমস্ত করাপশন গুলো ঘটিয়েছে। এরপর প্যানেল থেকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে এমন ক্যান্ডিডেটের পক্ষ থেকে একজন লয়ার ম্যাম তিনি কথা বলা শুরু করেন। প্রথমে তিনি জানান যে সমস্ত ইরেগুলারিটি ঘটেছে, 4টি ইরেগুলারিটিস এর মধ্যে প্রথম যে ইরেগুলারিটিস আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যা ভ্যাকেন্সি আছে তার তুলনায় বেশি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে স্কুল সার্ভিস কমিশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেলের মধ্যে নেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আউট অফ দ্য প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ব্ল্যাঙ্ক ওএমআর শিট রয়েছে অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ফাঁকা ওএমআর শিট জমা করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এমন তথ্য সেখান থেকে বেরিয়ে এসছে। লোয়ার র্যাঙ্কে থাকা ক্যান্ডিডেটদের তাদেরকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হয়েছে, প্রথমে চাকরি দেওয়া হয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। তিনি জানান এসএসসি থেকে যে সমস্ত মেটাডেটাগুলো পাওয়া গেছে সেখান থেকে এই সমস্ত রেগুলারিটিস গুলো, এই সমস্ত অবৈধতাগুলো এস্টাবলিশড হয়ে গেছে, সেটা আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি। সিনিয়র অ্যাডভোকেট মাখিজা মহাশয় তিনি বলেন যে মেরিট লিস্ট অফ দ্য মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেট হ্যাভ নেভার বিন পাবলিশড। কখনোই যে সমস্ত ক্যান্ডিডেটরা কে কত মার্কস পেয়েছে সেটা তারা পাবলিশ করেনি। এসএসসির যে রুলস 12 রয়েছে সেই রুলসটাকে ফলো করা হয়নি। মেরিট লিস্ট কিভাবে প্রস্তুত করা হবে, কিভাবে প্রোভাইড করা হবে তা সেই রুলসের মধ্যে উল্লেখ করা রয়েছে, যথার্থভাবে ফলো করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন তাদের রুল 6 অনুসারে, সাব রুল 6 অনুসারে ওএমআর শিটটাকে পরীক্ষা করেছে এবং তারা পার্সোনালিটি টেস্টের জন্য দেখেছে 1:7 রেশিওতে। ফার্স্ট যে লিস্টে কল করা হয়েছিল সেটা রিটেন টেস্ট নেওয়ার জন্য কল করা হয়েছিল এবং সেকেন্ড লিস্ট যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য। চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে এখানে ডিফিকাল্টিস হচ্ছে, দ্য ডিফিকাল্টিস ইজ উই ওয়ান্ট টু হ্যাভ অরিজিনাল মার্কশিট। এই মুহূর্তে অরিজিনাল মার্কশিট নেই, উই ক্যান নট অথেন্টিকেট। অ্যান্ড চিফ জাস্টিস মহাশয় তিনি জানান যে পঙ্কজ বনসলের থেকে যে তথ্য, যে ডেটা উদ্ধার হয়েছে সেই ডেটা যদি এসএসসির সার্ভারের সঙ্গে মিলতো বা এসএসসির ডেটার সঙ্গে মিলতো, এসএসসি যদি ট্যাম্পার না করাতো তাহলে কিন্তু দুটোর সঙ্গে ম্যাচ করতো। ও কিন্তু দুটোর সঙ্গে ম্যাচ করছে না, তার ফলে এই পঙ্কজ বনসলের ডেটা নিয়ে এই মুহূর্তে ডাউট রয়েছে। সো হোয়াট ডু উই ডু? সুতরাং এই মুহূর্তে আমরা কি করতে পারি? যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাননি তাদের পক্ষ থেকে মাখিজা মহাশয় তিনি কথা বলছিলেন এবং তিনি জানান যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেস পরিস্থিতিতে সেখান থেকে আমাদের যদি মেরিট থাকে আমরা এই প্যানেলের মধ্যে স্থান পেতে পারতাম। যদি এখানে এই অবৈধতাগুলো না থাকতো তাহলে আমাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো, সেই রাইটটা তো আমাদের আছে। চিফ জাস্টিস মহাশয় তিনি সিবিআইকে প্রশ্ন করেন যে টোটাল নাম্বার কত সংখ্যক ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তো সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্তা স্যার তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে অ্যারাউন্ড 25,000 ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। এবং চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন ইউ হ্যাভ এ ব্রেক অফ দ্যাট, অর্থাৎ আপনারা এই সংখ্যাটাকে ব্রেক করেছেন? ইয়েস। চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে হাউ মেনি সেগ্রিগেটেড, আপনারা কত ধরনের সেগ্রিগেশন করেছেন? তো মিস্টার গুপ্তা তিনি বলেন যে দুই ধরনের ক্যাটাগরিতে আমরা সেগ্রিগেশন করেছি, একটা র্যাঙ্ক জাম্পিং এবং আরেকটা হচ্ছে আউট অফ দ্য প্যানেল। এই দুটো রেকর্ড তারা ইতিমধ্যেই ম্যাচ করতে পেরেছে এবং তারা জানেন যে ওএমআর মিসম্যাচ উই ডু নট হ্যাভ দ্যাট রেকর্ড, তাদের কাছে কোনো রেকর্ড নেই। চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে দেয়ার আর টু টাইপ, অর্থাৎ দুই ধরনের ডেটা রয়েছে। এখানে তিনি বলছেন যে মার্কস অফ বনসল ডু নট ম্যাচ, অর্থাৎ বনসলের থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যটা ম্যাচ করছে না ইওর সার্ভার, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সার্ভারের সঙ্গে সেটা ম্যাচ করছে না। সেখানে আপনারা বলতে পারেন না যে অ্যাকচুয়াল কোন তথ্যটা সঠিক তথ্য, কিন্তু এখানে সিবিআই তারা জানাচ্ছে যে পঙ্কজ বনসলের অরিজিনাল তথ্য সেটাকেই তারা ভরসা রেখেছে বা সেটা অথেন্টিক ডেটা। চিফ জাস্টিস মহাশয় বলেন যে অ্যাজ পার চার্জশিট অনুসারে হাউ মেনি রংলি রিপোর্টেড, কতজনকে ভুলবশত বা অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো কাউন্সিলের পক্ষ থেকে তারা জানিয়েছে যে গুপ্তা তিনি জানিয়েছেন যে টোটাল 5,100
89 জন ক্যান্ডিডেটকে তাদেরকে ভুলবশত বা অবৈধভাবে মানে ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার জয়দীপ গুপ্তা মহাশয় তিনি বলেন যে হাইকোর্টকে যে স্কুল সার্ভিস কমিশন কোঅপারেট করেনি বা তাদেরকে সাহায্য করেনি বা সমস্ত তথ্য তুলে দেয়নি, এমনটা সম্পূর্ণভাবে ইনকারেক্ট একটি তথ্য, সম্পূর্ণ ভুল তথ্য। সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যের সঙ্গে বেস করে তারা সমস্ত রিপোর্ট তুলে ধরেছে কলকাতা হাইকোর্টে। এরপর বিভিন্ন ক্ষেত্রে মিসম্যাচের তথ্য থাকা ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালি স্যার, মিস্টার পাটোয়ালি স্যার তিনি কথা বলা শুরু করেন। তিনি জানান যে সিবিআই তারা যে তথ্য উদ্ধার করেছে সেখানে তাদেরকে অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আরো কোঅপারেশন প্রয়োজন রয়েছে। সিবিআই তারা ফার্স্ট টাইম তারা জানিয়েছে যে ডেটা স্ক্যান্টিক সংস্থা থেকে যে তথ্য নিয়েছে সেই তথ্যটাই ফার্স্ট তথ্য। সিবিআই তারা প্রথম রিপোর্টে তারা এই সংখ্যা বা এই তথ্যতে পরিবেশন করেনি। এরপর মীনাক্ষী অরোরা ম্যাম তিনি টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন। তিনি জানান যে আমার ক্যান্ডিডেটের ক্ষেত্রে রুলস এবং ন্যাচারাল জাস্টিসটা থেকে কমপ্লাই করা উচিত। আমাদেরকে একটা শোকজ নোটিশ জারি করার কথা বা শোকজ নোটিশ জারি করা উচিত ছিল, সেখানে আমাদেরকে শোকজ নোটিশ জারি করা হয়নি। আমাকে কোনো রকম ভাবে 65B এভিডেন্স অ্যাক্ট যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট প্রোভাইড করা হয়নি। টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী মহাশয় তিনি জানান যে at this juncture there is no evidence before the court to target one group as tainted, অর্থাৎ কোনো একটি গ্রুপকে যে টেন্টেড বা অবৈধ বলার আগে তাদের কাছে কোনো প্রুফ নেই যে তাদেরকে টেন্টেড হিসেবে বলা যায়। সিবিআইয়ের কাছে কোনো ক্লিয়ার চার্জশিট নেই যে তাদেরকে ফার্স্ট স্ক্যান কপিগুলোকে মিলিয়ে তারা তাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করতে পারে। এরপর সিনিয়র অ্যাডভোকেট দূষণ দাবে মহাশয় তিনি দাবি করেন যে সিবিআই যে ইনকোয়ারি করেছে সেখানে পলিটিক্যাল মোটিভেশন রয়েছে। তো চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে পলিটিক্যাল বিষয় যেটা রয়েছে সেটা সেই সমস্ত এখানে আলোচ্য বিষয় নয় আমাদের। চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে ইট ইজ কারেক্ট দ্যাট এখানে এটা বিষয়ে সত্য যে বেশ কিছু বিষয় সাম ওয়েমারশিট আর অলসো কালেক্টেড ফ্রম বনসওয়াল, পঙ্কজ বনসওয়ালের বাড়ি থেকে সেগুলো বেশ কিছু ওয়েমারশিট উদ্ধার করা হয়েছে, সিবিআই তারা স্বীকার করেছে। ইয়েস মাই লর্ড। তো বিভিন্ন পক্ষের বিভিন্ন অ্যাডভোকেটরা তারা তাদের সমস্ত শর্ট আর্গুমেন্টগুলো তারা কি কি বক্তব্য চায় মূল বক্তব্যটা আর কি তারা নোট করে নিয়ে এসেছিলেন এবং অনেক লয়াররা তারা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন এবং বেশ কিছু লয়াররা তারা তাদের বক্তব্য রিপ্রেজেন্ট করার সুযোগ পাননি। এত লয়াররা তারা ভিড় করেছিলেন, তার ফলে সময়ও খুব কম ছিল, তার ফলে তাদের সমস্ত তাদের মূল বক্তব্যগুলো তারা নোট আকারে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে তারা জমা করেছেন এবং সেগুলো চিফ জাস্টিস মহাশয় তিনি দেখবেন, পড়বেন। মুকুল রোহতগী বাবু তিনিও কথা বলা শুরু করেছিলেন এবং তিনি জানান হ্যাশ ভ্যালু সম্পর্কে তিনি কথা বলছিলেন যে এভরি টাইম ডেটা ম্যানিপুলেশন বা বিভিন্ন ক্ষেত্রে তাদের হ্যাশ ভ্যালুকে পরিবর্তন ঘটানো হয়েছে। তো শেষের দিকে একজন ভিসিতে লয়ার তিনি ছিলেন, তিনি বলেন যে টোটাল 18 ব্লাইন্ড টিচার ছিলেন তাদেরকেও চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে তিনি তার সাবমিশন করেছেন। একদম শেষ পর্যায়ে সুপারনিউমারি পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে। এর আগে একদিন আমি সেই মামলার শুনানি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভিডিও করেছিলাম। অনেকে কমেন্ট করেছিলেন যে ফেক তথ্য বা ফেক ভিডিও করেছি, কিন্তু সেটা নিয়েও পরবর্তীতে আরো আপডেট দেব যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটি সুপারনিউমারি পোস্ট ঘিরে একটি মামলা হয়েছে, তো সেই মামলার আপডেটও দেব। তো শুনানি প্রক্রিয়া থেকেও তারা জানিয়েছে যে সুপারনিউমারি পোস্টে কোনো ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তো সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে কিন্তু বিভিন্ন লয়াররা তারা তাদের মূল বক্তব্যগুলো বা ছোট ছোট করে তাদের সংক্ষিপ্ত বক্তব্যগুলো কেউ তুলে ধরতে পেরেছেন, অনেকে তুলে ধরতে পারেননি। তো একজন লয়ার তিনি জানালেন যে আফটার অল সবকিছু শেষে তিনি একটি প্রেয়ার জানিয়েছেন যে মাই লর্ড হাম্বল রিকোয়েস্ট করব যে যাতে করে সেগ্রিগেশন করাটা সম্ভব হয় সেই দিকটা আপনি নজর রাখবেন বা সেই দিকটা আপনি দেখবেন, যাতে করে এখানে প্রচুর পরিমাণে বৈধ ক্যান্ডিডেটরা রয়েছেন। তো সেক্ষেত্রে তাদের চাকরি বাতিল হওয়াটা বাঞ্ছনীয় নয়, এই প্রেয়ার তিনি জানিয়েছেন। তো আজকের শুনানির প্রক্রিয়া থেকে মোটামুটি সমস্ত পক্ষের শুনানি কমপ্লিট হলো, সমস্ত পক্ষের আর্গুমেন্ট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, আর কেউ কোনো বক্তব্য তুলে ধরতে পারবেন না, আর কোনো কিছু সাবমিশন করার নেই। যে যার সাবমিশন আজকে মোটামুটি সবাই তাদের মূল বক্তব্যগুলোকে ছোট নোট আকারে সাবমিশন করে দিয়েছেন। এরপর আর কোনো শুনানি হবে না। আজকেই কনক্লুডেড শুনানি হলো এই স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার চূড়ান্ত শুনানি কমপ্লিট হয়ে গেল। শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য এই মামলাটিকে প্রিজার্ভ করে রেখে দেওয়া হলো, সিএবি করে দিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং পরবর্তী দিনে এই মামলা শুধুমাত্র